আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অভ্যুত্থানে প্রতিরোধের প্রতীক মীর মুগ্ধ 18 জুলাই পানি বিতরণের সময় গুলিতে শহীদ হন। আন্দোলনের অগ্নিশিখায় পরিণত হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়। স্ফীতি বিবেচনায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির তোড়জোড় থাকলেও অবহেলিত বেসরকারি খাতের শ্রমজীবীরা, বৈষম্য দূর করার তাগিদ। দেশগুলোর মধ্যে সড়ক যোগাযোগ ও ব্লু ইকোনমি সম্প্রসারণে কাজ করছে বিমস্টেক। যমুনা টেলিভিশনকে মহাসচিব। বৈশ্বিক সংকট সমাধান। উপসর্গে সিলেটে আরও 3 শিশুর মৃত্যু। চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। জুলাইয়ের 17 দিনে আক্রান্ত 231 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন পানি লাগবে, পানি মাত্র 3টি শব্দ, কিন্তু সেই আর্তনাদ আজও বয়ে বেড়ায় একটি প্রজন্মের স্মৃতি। সেটি শুধু মৃত্যুর আগে তরুণের শেষ আবেদন ছিল না, ছিল মানবতার এক অমর প্রতি। মীর মাহফুজুর রহমান 18 জুলাই তোরায় আহত আন্দোলনকারীদের হাতে পানি আর বিস্কুট তুলে দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। আর এদিন নতুন করে গতি পায় গণ আন্দোলন। রাজপথে নেমে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাজারো আর সব মিলিয়ে প্রাণ যায় সেই অবদানের স্বীকৃতিতে 18 জুলাইকে ঘোষণা করা হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে। তবে বন্যা পরিস্থিতির কারণে এবার দিবসটি 23 জুলাই পালিত। মাত্র 26 বছরের এক স্বপ্নবাজ তরুণ মীর মাহফুজুর রহমান মুগ্ধ। স্বপ্ন ছিল ঘুরে বেড়ানোর। বিশ্বাস করতেন দেশকে জানতে হলে আগে দেখতে হবে দেশ। 2024 সালের কোটা বিরোধী আন্দোলনে শুরু থেকেই ছিলেন সক্রিয়। হাতে ছিল না কোনো অস্ত্র, ছিল শুধু আহতদের জন্য পানি, বিস্কুট আর মানবিকতার হাত। এই কয়েকটি শব্দই হয়ে ওঠে এক আন্দোলনের সবচেয়ে হৃদয়স্পর্শী স্মৃতি। 18 জুলাই তোরা আজম আন্দোলনকারীদের মাঝে পানি বিতরণের সময় গুলিবিদ্ধ হন বিউপির ছাত্র মুগ্ধ। হাসপাতালে নেয়ার পথেই থেমে যায় তার জীবন, কিন্তু থেমে যায়নি তার উচ্চারণ। সেই আর্তনাদ ছড়িয়ে পড়ে সারা দেশে। 2 বছর পেরিয়ে গেছে, কিন্তু মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমানের দিন যেন এখনো আটকে আছে 24-এর সেই 18 জুলাইয়ে। কবরের পাশে দীর্ঘ সময় নীরবে দাঁড়িয়ে থাকে। সন্তানের কবরের ঘাসে হাত বুলিয়ে যেন খুঁজে ফেরেন তার স্পর্শ। বাড়িতেও বদলায়নি অনেক কিছু। মুগ্ধর ঘর এখনো আগের মতোই সাজানো। ধুলো জমা কম্পিউটার, বিছানা, আলমারি, সবখানেই মুগ্ধ স্মৃতি। মুগ্ধ নাই, একটা শূন্যতা অবশ্যই বিরাজ করে। যত শূন্যতা বিরাজ করুক, আসলে সে তো আমাদের সবার মাঝে আছে। আমার তো আর এখন একক না, সন্তান না, দেশের সম্পদ। ছোট ভাইয়ের স্মৃতি হাতড়ে বেড়ান বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত। পুরনো ছবিতে ফিরে আসে শৈশবের হাসি আর 18 জুলাইয়ের সেই চাকরিজীবীদের বেতন বৃদ্ধিতে শুরু হয়েছে দৌড়ঝাঁপ। সরকারের অন্তর্মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে বেসরকারি চাকরিজীবীদের কি হবে আসল? প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের কোটি কোটি মানুষের বেতন নির্ধারণ ও সমন্বয়ের দিকে নজর নেই, যার ফলে মূল্যস্ফীতির সঙ্গে যুদ্ধ করে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর বেঁচে থাকাই কঠিন। বিশ্লেষকরা বলছেন, টেকসই উৎপাদন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ব্যক্তি খাতের কর্মীদের যথাসময় বেতন ভাতা বৃদ্ধি করা জরুরি। প্রতি মুহূর্তে আছে অঙ্গ হারানোর ঝুঁকি, কিন্তু সবকিছু তুচ্ছ ভেবেই বেঁচে থাকার জন্য কর্মে মনোযোগ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন কর্মস্থলে শ্রম বিক্রি করেন এক একজন শ্রমিক। ঝুঁকি বিবেচনায় কি মেলে পারিশ্রমিক? জীবনের মায়া তুচ্ছ করে হাড় ভাঙা খাটুনির পরও দেয়া হয় না প্রাপ্য। চলনা সংসার পূরণ হয় না ন্যূনতম চাহিদা। একটু বাড়া দিলে, একটু সোনজরে তাকাইলে বউ বাচ্চা লয়ে চলতে পারি। কিস্তিতে উঠে চলতে হয়, বড় করে কিস্তি একটা শেষ করতে পারি না, আরেকটা লওয়া লাগে। চলা যায় না। 13,000 টাকায় হয় না। এই কর্মে নিয়োজিত এক একজন শ্রমিক দিনভিত্তিক মজুরি পাচ্ছেন 400 থেকে 600 টাকা। অথচ সমিল শিল্পে কর্মরত মিস্ত্রি বা অপারেটরের দিনভিত্তিক ন্যূনতম মজুরি নির্ধারণ হয়েছে 1075 টাকা। 2021 সালে গেজেট করে এই বেতন নির্ধারণ করে নিম্নতম মজুরি বোর্ড। প্রাতিষ্ঠানিক খাতের মধ্যে টেকসই ও সুশৃঙ্খল খাত তৈরি পোশাক শিল্প। এই খাতই নিশ্চিত করেছে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান, কিন্তু বেতন এবং সুবিধা দেয়া নিয়ে আছে নানা অভিযোগ। পে কমিশন বেড়ে যায়, শ্রমিকের আর কোনো উপায় থাকবে না, তারা রাস্তায় নামবি, কারণ জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এখন আপনি বাজারে গেছেন 2000 টাকা পকেট নিয়ে, আমি যাবো 500 টাকা নিয়ে। তাহলে এই যে বৈষম্য, একটা ন্যাশনাল মিনিমাম ওয়েজ এবং তার একটা ন্যাশনাল স্ট্যান্ডার্ড তৈরি করা দরকার। অন্যতম প্রাতিষ্ঠানিক খাত চামড়া শিল্প। প্রক্রিয়াকরণের নানা ধাপে আছে ঝুঁকি, কিন্তু ন্যায্য পাওনা দেবার ক্ষেত্রে আছে উদাসীনতা। এই খাতে কর্মরত শ্রমিকদের বেতন বৃদ্ধিতে নেই নজর।
সালের নভেম্বরে এই খাতের জন্য যে ন্যূনতম বেতন নির্ধারণ হয় তা সহযোগিতা জোরদারের মাধ্যমে বৈশ্বিক সংকট মোকাবেলা সম্ভব বলে মনে করেন বিমস্টেক মহাসচিব ইন্দ্রমণি পান্ডে। দিল্লিতে 3 দিনের জাতীয় নিরাপত্তা প্রধানদের বৈঠকের আগে যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। জানান সদস্য দেশগুলোর মধ্যে সড়ক যোগাযোগ ও ব্লু ইকোনমি সম্প্রসারণে কাজ করছে বিমস্টেক। পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের লক্ষ্য বাস্তবায়নেও সহযোগিতা বাড়াচ্ছে সংস্থাটি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিশ্বজুড়ে জ্বালানি ও সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি করেছে। এই পরিস্থিতিতে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করতে চায় 7 দেশের জোট বিমস্টেক। যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সংস্থাটির মহাসচিব ইন্দ্রমণি পান্ডে বলেন, জ্বালানি, খাদ্য নিরাপত্তা, বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থার মতো সংকট মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতাই এখন সবচেয়ে কার্যকর পথ। সদস্য রাষ্ট্রগুলো পারস্পরিক সহযোগিতার জন্য যেসব খাত নির্ধারণ করেছে সেগুলো এগিয়ে নিচ্ছে বিমস্টেক। বিশেষ করে বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থা, বাণিজ্য নেটওয়ার্ক, জ্বালানি নিরাপত্তা এবং খাদ্য নিরাপত্তার মতো সংকটে আঞ্চলিক সহযোগিতা বেশি গুরুত্বপূর্ণ। আমি মনে করি বৈশ্বিক বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলো এখন নানা চাপ ও আর্থিক সীমাবদ্ধতায় রয়েছে, তাই আঞ্চলিক সহযোগিতাই সদস্য রাষ্ট্রগুলোর জন্য আরও কার্যকর ও বাস্তবসম্মত পথ। বঙ্গোপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সম্পদের সুরক্ষা ও টেকসই ব্যবহারে ব্লু ইকোনমি খাতে গুরুত্ব দিচ্ছে বিমস্টেক। সদস্য দেশগুলোর মধ্যে সড়ক, নৌ, আকাশ ও ডিজিটাল যোগাযোগ বাড়াতেও কাজ করছে সংস্থাটি। কয়েক বছর আগে আঞ্চলিক সহযোগিতার নতুন খাত হিসেবে ব্লু ইকোনমি অন্তর্ভুক্ত করেছি। এর মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বাড়বে। 2022 সালে সদস্য রাষ্ট্রগুলো পরিবহন সংযোগের একটি মাস্টার প্ল্যান অনুমোদন করে। গত বছর এশীয় উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় সেটি পর্যালোচনা করা হয়। দেখা গেছে পরিকল্পনাভুক্ত প্রায় 60% প্রকল্প ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। এটি শুধু সড়ক ও স্থল যোগাযোগ নয়, সামুদ্রিক যোগাযোগ, বিমান যোগাযোগ, ডিজিটাল সংযোগ এবং জনগণের পারস্পরিক যোগাযোগও এর অন্তর্ভুক্ত। 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেটে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হাম ও উপসর্গে মৃতের সংখ্যা 99 জনে দাঁড়ালো। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 66 জন। হাম আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট রয়েছে। ছোঁয়াচে এই রোগ নিয়ন্ত্রণে না আসায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসক। টানা বর্ষণ ও জলাবদ্ধতার প্রভাব কাটতে না কাটতেই চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চলতি বছরের প্রথম 6 মাসের তুলনায় জুলাই মাসেই সংক্রমণের গতি বেড়েছে উল্লেখযোগ্য হারে। শুধু 6 থেকে 17 জুলাই পর্যন্ত এই 12 দিনেই 174 জন আক্রান্ত হয়েছেন। চিকিৎসকরা বলছেন এবার ডেঙ্গুর উপসর্গে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে, তাই একদিনের জ্বর হলেও অবহেলা না করে দ্রুত পরীক্ষা করিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পরামর্শ। টানা বেশ কিছুদিনের ভারী বৃষ্টির পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে। কদিন আগেও রোগী শূন্য থাকা 50 শয্যার ওয়ার্ড এখন রোগীতে পরিপূর্ণ। প্রতিদিনই মহানগর সহ আশপাশের জেলা উপজেলা থেকে নতুন রোগী ভর্তি হচ্ছেন। একদিন গায়ে জ্বর ছিল না, হঠাৎ বমি